আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো নাটক বা সিনেমার গল্প নয়, আমার জীবনে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা। তাহলে চলো গল্প শুরু করা যাক। আসলে গল্পটি তোমাদের সঙ্গে শেয়ার করলে আমার খুব ভালো লাগে, আর শেয়ার করার কারণ হচ্ছে যাতে আগামীতে এই ধরনের ভুল আর না হয়, এই জন্যই। তো প্রিয় বন্ধুরা, আমি আমার দাদার বাড়িতেই থাকতাম, কারণ আহ, আমি আমার দাদার বাড়িতে থেকেই লেখাপড়া করেছি। ছোট্ট থেকে আমার শৈশবকাল থেকে আমি আমার দাদার কাছে থাকতাম। আহ, দাদার কাছে থাকাকালীন মনে করো দাদা দাদি দুজন মিলে আমাকে অনেক টেক কেয়ার করতো। যেমন ছোট থেকেই আমার গোসল আমার দাদা করিয়ে দিত। দাদির চেয়ে বেশি দাদা টেক কেয়ার করতেন। যেমন আমার হচ্ছে চারি কাটা, তারপরে চুল ছাঁটা, ছোট থেকেই আমার গা মেজে দেওয়া। আমি ছোট থাকতে বাথরুম করলে আমার দাদাই সব কিছু পরিষ্কার করে দিত। তো এভাবে আমি অনেক আদরে বড় হই। তো আমার দাদাও আমার কাছে মানে ছোট থেকে খুব প্রিয় মানুষ ছিল। কারণ জানো তো যে বাচ্চারা যাদের কাছে ভালোবাসা পায় বেশি, সেটা দাদা হোক, দাদি হোক, নানা হোক, নানি হোক, যে হোক, গায়ের মানুষ হোক, বাপ মারটা নাই বা বললাম। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, আমার বাবা মা কোথায়? তো প্রিয় বন্ধুরা, আমার বাবা মা, আমার মায়ের কিছু বিয়ের পরই আমার বাবা মা হচ্ছে যে তারা আলাদা হয়ে যায়, তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। তো মা ইয়াং থাকার কারণে আমার বাবা হচ্ছে আমার না দাদা হচ্ছে তাদের মানে তার মেয়েকে অন্য জায়গায় ভালো দেখে আরেকটা বিয়ে দিয়ে দেয়, যার কারণে আমার মা হচ্ছে এখানে থাকতে পারতো না আমার সাথে। তো আমি একা একাই এখানে থাকতাম, যার কারণে আমার দাদা দাদি আমাকে খুবই টেক কেয়ার করতো। যেমন খাওয়া দাওয়া, জামা কাপড়, যখন যেটা চাইতাম। যেহেতু আমার দাদার টাকা পয়সার কোনো সমস্যা ছিল না, শুধু সমস্যা একটাই ছিল, মানে শুরু থেকে আমার বাবা মার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল না, ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকতো। কারণ আমার বাবা হচ্ছে একটা দুশ্চরিত্রবান পুরুষ মানুষ ছিলেন, যার কারণে মা অ্যাকসেপ্ট করতে পারতেন না। তো যাই হোক, আগুন আর মম যদি এক জায়গায় থাকে গলবে, ওই যার ফসল হচ্ছে আমি। তো এভাবেই তাদের এই জন্য আমাকে আরও একটু বেশি করে খেয়াল রাখতেন। যদিও বাবা মার মধ্যে সমস্যা ছিল। যাই হোক, আমার মার যেখানে বিয়ে হয়েছে সেখানে তার 2টা বেবি হয়েছে, তার অনেক বড় সংসার। ওনারাও জানেন যে আমার মায়ের আগে বিয়ে হয়েছিল, একটা মেয়ে আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমার দাদা আমাকে রেখে আমার আমার দাদাই তার ছেলে খারাপ দেখে আমার মাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়ে আমাকে লালন পালন করে। যাই হোক, এভাবে আমি অনেক বড় হই, বেড়ে উঠি। হওয়ার পর আস্তে আস্তে আমার দাদার হচ্ছে অফিসের কাজকামও বুঝি নেই। বুঝে নেওয়ার পর দাদা আর আমি একসঙ্গে অফিসে আসি যাই গাড়িতে, মানে আমি খুবই আহ্লাদি ছিলাম। আমার দাদু আমাকে অনেক অনেক ভালোবাসতো। তো যাই হোক, আমি মাঝে মধ্যে খুব টেনশন হতো আমার। তো আমি মাঝে মধ্যে একটু মানে হালকা মারি আর কি। তো এই করে করে অফিসের চেয়ারে বসেই থাকতাম। থাকতে থাকতে ওই দাদাই আমাকে মানে বাড়িতে নিয়ে যেত বিভিন্ন আম, মানে যেটা মন চাইছে সেটা করছি আর কি। অনেক টেনশন হইতো, কেন আমার লাইফে এরকম হতে হবে, আমার বাবা নেই, মা নেই। মানুষ বাবা মার সাথে কত জায়গায় যায়, বা মা বলে ডাকে, বাবা বলে ডাকে, আমি তো কিছুই করতে পারি না। কারণ আমার মাকে বিয়ে দেওয়ার পরে হচ্ছে যে আমার মার সাথে আমাদের আর কোনো সম্পর্কই ছিল না, আর দাদাও রাখতে দিত না, আর মাও রাখতে পারতো না। শর্ত একটাই ছিল যে আমার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। তো যাই হোক, আমার এগুলো নিয়ে অনেক কষ্ট ছিল, যার কারণে আর কি আমি একটু আম, উম, নেশার প্রতি অ্যাক্টিভ হয়ে গেছিলাম। তো হওয়ার পরে এভাবে হতে হতে আমার দাদা আমাকে বিভিন্ন সময় নিয়ে আসতো। তো সকালবেলা যখন আমি বসে থাকতাম, নাস্তার টেবিলে বসতাম, বসার পরে আমার দাদা আমাকে বোঝাতো অনেক, শোন, তোকে আদর ভালোবাসা কোনটা কমতি রেখেছি বল? তুই যে
এটা করতেছি সেটা কি ঠিক? তাহলে কি আমি ভাববো যে আমি তোকে মানুষ বানাতে পারিনি? আদর করে, করে আমি তোকে অমানুষ বানিয়েছি? আমি বললাম, "না দাদা, বিষয়টা এরকম না। অ্যাকচুয়ালি সরি, আমি যতটা পারি সেভ করে চলবো।" দাদি তো কান্নায় ভেঙেই পড়েছে। পরে দাদি অসুস্থ হয়ে যায়, হাসপাতালে ভর্তি করে দাদিকে। করানোর পর দাদি স্ট্রোক করেছিল, তো হাসপাতাল থেকে ওনাকে নিয়ে আসা এতটাও সোজা ছিল না, কারণ উনি আইসিইউতে ছিলেন। ওনার বাঁচা মরা সব কিছু উপরওয়ালার হাতে ছিল। যাই হোক, এভাবেই চলতেছে চলতেছে। দাদাও দাদিকে আইসিইউতে রেখেছে, তো দাদি আখের আমাদের কাছ থেকে বিদায়ই নেন। বিদায় নেওয়ার পর প্রায় কয়েক মাস হয়ে গেছে। কয়েক মাস হয়ে যাওয়ার পর আমি অনেক অনুতপ্ত। তো আমার মনে হচ্ছে যে আমি আরও বেশি কষ্ট পাচ্ছি। তখন হচ্ছে যে আমি মানে ঘরের মধ্যেই খাওয়া শুরু করছি। তো ওই অবস্থায় ঘরে পড়ে থাকতাম। তো দাদাও অনেক কষ্টে থাকতো। তো দাদি চলে যাওয়ার পর আমার সাথে একটু হালকা, হালকা মারতো আরকি। তো হালকা খাইয়া দুইজনে মনে করো যে সেই চইরা গেছি। চইরা যাওয়ার পর মানে আমার দাদা তো মনে করো পুরা নেশাগ্রস্ত অবস্থায় আমার একটা, একটা করে সমস্ত জামাকাপড়গুলো খুললো। খোলার পর হচ্ছে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত অনেক, অনেক আদর করলো। করার পর আমার খুব সুন্দর, সুন্দর কচি, কচি পেয়ারাগুলোকে খুব সুন্দর করে কচকচ করে খায়। আর আমার খুব মজা লাগে। তো এভাবে করার পর হচ্ছে আমার ছোট্ট নদীতে চলে গেল। যাওয়ার পর আমার নদীটাতে খুব সুন্দর করে সে বিভিন্ন ভাবে খাচ্ছিল। খাওয়ার পর সেটা রেখে মনে করো এখন চাষ করতে চলে গেল। তো চাষ করার জন্য যখন হচ্ছে নদীতে ছোট্ট ভরা টুস করে পানি নদীতে দিল, মেশিন নামায়া দিয়ে যখন চাষ করা শুরু করলো, তখন তো মনে করো যে মানে মজাই মজা। তো এই নেশাগ্রস্ত অবস্থায় দুজন তো সেই মজা করলাম। দাদুও অনেক মজা পেল, আমিও অনেক মজা পেলাম। তো আমার কাছে বিষয়টা এমন লেগেছে যেন মানে এই ধরনের মজা আমি আমার জীবনে কখনোই পাইনি। তো এইভাবেই ফাইনালি দাদু আমাকে আমরা দুজনে বসে, বসে খুব সুন্দর একটু হালকা পানি খেতাম। খাওয়ার পরে আমরা নিজেরাই মানে লেগে পড়তাম। তারপর প্রতিদিনই মোটামুটি আমরা অনেক সুন্দর করে হাল চাষ করি। সেখানে অনেক মজা হয়, অনেক দুজনের কাছ থেকে আনন্দ নিই। এভাবেই চলতে থাকলো আমাদের বেশ কিছুদিন। যাওয়ার পরে মনে করো ফাইনালি অফিসের ব্যবসা বাণিজ্য নিয়ে খুবই বাজে একটা অবস্থা চলতেছে। চলার পরে তো আমার জন্য বিয়ের প্রস্তাব আসতেই থাকে। তো গ্রামের মানুষরাও আলোচনা করা শুরু করছে যে এবার নাতনিকে বিয়ে দিয়ে দাও, ওর দাদিও নাই, কে দেখবে? তো দাদা কী করলো, বলল তোকে বিয়ে দিয়ে দিলে আমি তো একা হয়ে যাব। কিন্তু আমার মধ্যে একটা অনুশোচনা কাজ করছিল। যে সম্পদটা আমার স্বামীর, সেটা তো অনেক আগেই নষ্ট হয়ে গেছে। আমি যাকে বিয়ে করব তাকে তো ঠকানো হবে। না, না, আমি বিয়ে শাদী করব না। পরে আমি আর বিয়ে শাদী করিনি। আমি দাদার বিজনেস দেখাশোনা করি। করার পর দাদা তারপরে আর ২ বছর বেঁচে ছিল। তারপরে দাদা মারা যায়। যাওয়ার পরে আমি আমার লাইফ একাই লিড করি। এখন আমি কারোর সাথে কোনো সম্পর্কও করি নাই। আর হচ্ছে দাদার ব্যবসা বাণিজ্য একমাত্র উত্তরাধিকারী আমি। কারণ আমার বাবা আর কোনো দিন এগুলোর খোঁজখবর নেয় নাই। উনি বেঁচে আছে না মারা গেছে সেটাও জানি না। আমি আমার মতো থাকি এখন, এই আর কি। তো গল্পটা তোমাদের কাছে আমি কেন শেয়ার করলাম জানো? শেয়ার করার একটাই কারণ, দেখো আমি তো নিজের কাছে অনুতপ্ত। হ্যাঁ, যে আমি আমার যে সম্পদটা আমার স্বামীর হবার কথা ছিল তাকে ঠকাবো না। হ্যাঁ, আর আমাকে বিয়ে করলে সে ঠকবে, সে যেই হোক না কেন। যার কারণে আমি বিয়েটা করার মন থেকে মানে সমর্থন বা সামর্থ্য কোনোটাই আমার নাই, বা আমি পারি নাই করতে। তো দেখো অ্যাকচুয়ালি ওটা কিন্তু ভুল ছিল। থাকার কারণে আমার পুরো লাইফটাই কিন্তু শেষ। আচ্ছা, একাকৃত জীবন মানুষকে কী দেয় বলো?
তো এমন কোনো ভুল কারোই করা উচিত নয় যে নিজের চোখের সাথে চোখ মিলাতে পারবে না। গল্পটা এই কারণেই তোমাদের সাথে শেয়ার করা। আমার মতো ভুল তোমরা কেউ করো না। এজন্যই শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।